আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্ধকারে নিমজ্জিত অসংখ্য ত্রুটি বিচ্যুতযুক্ত সিস্টেমকে জাতির সামনে তুলে ধরার মনোবাসনা নিয়ে, দীপ্ত মনোবল নিয়ে কাজ শুরু করেছে পাইনেট। সেই পাইনেটে কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল কনফারেন্স বলবো আমি এটা, বিকজ from the very beginning of our medical journey from 2013 এই পর্যন্ত দেখি না যে স্বাস্থ্য খাতে বাজেট নিয়ে এরকম ইন্টিগ্রেটেড ওয়েতে এরকম স্পেশালিস্ট প্যানেলকে নিয়ে এরকম কোনো আয়োজন কোন সংস্থা করেছে। ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু পাইনেট। আজকের কেনোট স্পিকার সৈয়দ আব্দুল হামিদ স্যারের সাথে আসলে অনেকগুলো কাজ করেছে একসাথে। আজকে যে প্রেজেন্টেশন তার ছিল, এটা ছিল জাস্ট দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ হিজ এক্সপিরিয়েন্স। তো এখানে স্যার অনেক কিছু সময়ের সংক্ষিপ্ততার কারণে এক্সপ্লেন করতে পারে নাই। আমরা যখন স্যারের সাথে মানে অন্য গোলটেবিল বৈঠকগুলোতে বসেছিলাম, আমরা দেখেছি যে স্যার আসলে কত ডিপলি অ্যানালাইসিস করেন। তো বিজ্ঞ স্পেশালিস্ট প্যানেল অনেকগুলো বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। আমার কাছে মনে হয়েছে আর কি ওভারঅল বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। মোটামুটি যেগুলো আমাদের বর্তমান ক্রাইসিস মুভমেন্টকে অ্যাড্রেস করে সবগুলোই মোটামুটি কভার করেছে। তো আমরা আসলে আমাদের যদি টোটাল বাজেটটা চিন্তা করি, আমাদের টোটাল বাজেটটার লক্ষ্য হচ্ছে কি বাংলাদেশের জনগণকে ভালো রাখা, বাংলাদেশের জনগণকে সুখে রাখা। আর আমরা একটা বিষয় জানি কি, স্বাস্থ্যই সকল সুখের মূল। ঘটনা হচ্ছে এই স্বাস্থ্যই সকল সুখের মূল, এই মূলটারে আমরা যত্ন নিচ্ছি না ঠিক মতো। আমরা এই মূলটাকে হচ্ছে সবচেয়ে ভালো রাখা দরকার। এই মূলটাকে ঠিক রাখার জন্য মনে হচ্ছে টোটাল বাজেটের সবচেয়ে মানে কম বাজেট হচ্ছে এখানে। এখন তার চেয়েও কষ্টের ব্যাপার হচ্ছে যতটুকুই বাজেট হচ্ছে তার মাত্র 10% ইউজ হচ্ছে। এখানে ব্যর্থতার অনেকগুলো গল্প রয়েছে। এখানে যে বিষয়গুলো কথা হয়েছে, অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে, ডক্টর হিসেবে আমরা মাঠ পর্যায়ে যদি থেকে বলি আর কি, ম্যাক্রোস্কোপিক ভিউ থেকে আসলে অনেক পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। মাইক্রোস্কোপিক ভিউ থেকে আসলে সমাধানের চেষ্টা যদি না করা হয়, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে যদি সমাধানের চেষ্টা না করা হয়, তাহলে এই বাজেট আসলে যতই হোক না কেন তা আমরা ফ্রুটফুল ওয়েতে আউটকাম আনতে পারবো না। আমার রুগী কিভাবে ভালো সেবা পাবে, সেই ভালো সেবা পাওয়ার বিষয়টিকে প্রাইম ফোকাসে রেখে যদি আমি আমার বাজেটের মানে বাস্তবায়নকে রূপরেখার অঙ্কন না করতে পারি, তাহলে কিন্তু এটা কখনোই কি ভালো প্রয়োগ সম্ভব হবে না এবং সেই বাজেটের বাস্তবায়নও সম্ভব হবে না। তো বেসিক্যালি যেটি বলতে চাই যে আসলে আমরা মাইক্রোস্কোপিক ভিউতে অর্থাৎ ক্ষুদ্র পরিসর থেকে যদি চিন্তা করি, এদেশের স্বাস্থ্য খাতের যে বাজেট রয়েছে, এই বাজেটের সংকীর্ণতার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা। এই দুইটার মানোন্নয়ন ছাড়া কখনোই হচ্ছে এই বাজেটের যেই বাজেট, সেই বাজেটের প্রপার ইউটিলাইজেশন সম্ভব না। তো স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য সেবা এই বিষয়ে অনেকগুলো পয়েন্ট ছিল, সবগুলো পয়েন্ট নিয়ে আসলে কথা বলা সম্ভব না। তবে বেসিক্যালি আমাদের যে শিক্ষা খাতে হচ্ছে MBBS ডিগ্রিটা আপনারা জানেন এবং BDS ডিগ্রিটা জানেন, এবং হচ্ছে অ্যালাইড হেলথ প্রফেশনালসের ক্ষেত্রে অনেকগুলো স্বাস্থ্যকর্মী আছে, তাদের যে কোয়ালিটিফুল করার ক্ষেত্রে যে এই বাজেটের প্রয়োগ খুবই নেগলিজিবল। তারপরে পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন তারা যে বিশেষজ্ঞ প্যানেল চিকিৎসক তৈরি করছে, সেই বিশেষজ্ঞ প্যানেল তৈরির ক্ষেত্রে বাজেট খুবই নেগলিজিবল। মানে মনে হয় যে এই ক্ষেত্রে টাকা খরচ করতে সরকারের জান বের হয়ে যাচ্ছে, অথচ মানে কোটি কোটি টাকা বাজেট ফেরত যাচ্ছে, দক্ষ জনবল তৈরি করা হচ্ছে না। তারপর রিসার্চের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের নিজস্ব কোনো ডাটাই নাই। আপনার মানে সেফরা একজন বাংলাদেশে কবে রেজিস্ট্যান্স গ্রো হয়ে গেছে, কিন্তু হসপিটালে যান, ঢাকা মেডিকেলে যান, দেখা যাচ্ছে এই একটা ইনজেকশন সেফট্রাইজম যে আপনার আমার ভাই বোনকে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো ডাটা নাই, অ্যানালাইসিস নাই, এটার ব্যাপারে বাজেট নাই, অথচ কোটি কোটি টাকা হচ্ছে রিটার্ন চলে যাচ্ছে। তারপরে হচ্ছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তো স্বাস্থ্যকর্মীর কথা কি বলবো, সর্বশেষ একটা কথা একটু বলে যাচ্ছি। এই যে
শরীয়তপুর সদর হসপিটালে ডক্টর নাসির ইসলামের উপর যে বর্বর হামলা হয়েছে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, এই গোটা 250 বেডের শরীয়তপুর সদর হসপিটাল নাইট ডিউটিতে একজন মাত্র ডক্টর, কিভাবে কাভার দিবে? 250 রুগী, শুধু 250 রুগী তো মানে নাম সংখ্যা, কিন্তু সেখানে ভর্তি আছে 500-র উপরে। 500 রুগীর জন্য নাইটে আপনি একজন ডক্টর দিয়ে কিভাবে কাভার করবে? আপনি এরকম মানে কি বলে কুমিরের সামনে হচ্ছে কি বলে উন্মুক্ত মানে হিংস্র সিংহের মধ্যে হচ্ছে আপনি একটা মানে কি বলে স্পেশালিস্টকে ছেড়ে দিচ্ছেন, একজন ডক্টরকে ছেড়ে দিচ্ছেন। এভাবে তো স্বাস্থ্যসেবা সম্ভব না, অথচ কোটি কোটি টাকা ফেরত যায়। নিরাপত্তার কথাই বলবো, নিরাপত্তার জন্য আলাদা কোনো বাজেটই নাই। নিরাপত্তার জন্য একজন মানে যে রুগী তার নিরাপত্তার ব্যাপার আছে, যারা অ্যালাইড হেলথ প্রফেশনালস আছে তাদের নিরাপত্তার দরকার আছে, যারা স্বাস্থ্য সেবা দিচ্ছে তাদের জন্য নিরাপত্তার দরকার আছে। এই ক্যাটাগরি বেস চিন্তা তো নাই, জেনারেল চিন্তার কথা অনেক দূরের কথা। তো সব কিছু মিলে আমরা যদি বলতে চাই, আজকের অনেকগুলো পয়েন্ট এসেছে। আমি একটু স্পেশালি এই পাইনেটের পক্ষ থেকে আমি বলবো আর কি, আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে সদরুল আলম স্যার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন, যে আমাদের দক্ষ ব্যবস্থাপনার যে অভাব, সেটার জন্য হচ্ছে ন্যাশনাল হেলথ একাডেমি অ্যান্ড প্ল্যানিং ডেভেলপমেন্ট। আমি আজকের এই সভা থেকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব যেন তারা ন্যাশনাল হেলথ একাডেমি অ্যান্ড প্ল্যানিং ডেভেলপমেন্ট দক্ষ জনবল তৈরির জন্য তারা এরকম একটি প্রজেক্টের উদ্যোগ নেন। এবং আমি আজকে পাইনেটের পক্ষ হয়ে আরেকটি কথা বলতে চাই, যে বাজেট ঘোষণার পূর্বে সরকারের প্রতি আমরা একটি দাবি রাখতে চাই, স্বাস্থ্য খাতে বাজেট নিয়ে একটি অংশীজন সভা যেন আয়োজন করা হয়। এবং আমি পাইনেটের কাছে একটা আবেদন রাখতে চাই, মানে এই বাজেট ঘোষণার পূর্বে পাইনেটের পক্ষ থেকে যেন একটা উদ্যোগ নেওয়া হয়, যে বাজেট কেন ফেরত যাচ্ছে তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়, এবং তার সমাধানে কী করণীয় সেটাও তারা হচ্ছে একটা প্রস্তাবনা আকারে প্রস্তাব পেশ করেন। সর্বশেষে পাইনেটকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা অনারেবল গেস্ট ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সর্বশেষে সাংবাদিক ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।